নমস্কার। ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গিয়েছেন, তাও এই মুহূর্তে যারা টেলিভিশনের সামনে এলেন, যারা জনতার দরবারের সামনে এলেন, তাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে এবং আজকে সবথেকে বড় খবর, আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি রিটায়ার করলেন মুখ্য সচিব হিসেবে, তিনি প্রত্যাখ্যান করলেন 3 মাসের এক্সটেনশন, কিন্তু আগামীকাল থেকে তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা। তাহলে সিএসকে হচ্ছেন চিফ সেক্রেটারি হলেন দ্বিবেদী, এইচকে দ্বিবেদী, এবং স্বরাষ্ট্র সচিব হলেন বিপি গোপালিকা। এটা নতুন করে আর বলার কিছু নেই, তবু আপনাদের জানালাম। তাতে কি সত্যি কেন্দ্র রাজ্য সংঘাতে সত্যি ইতি পড়লো, নাকি জল আরো গরম? এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, আসুন পরিচয়টা সারি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শুভময় মৈত্র, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন শিশুন্দু সিনহা রায়, আইনজীবী, এবং রয়েছেন অবসরপ্রাপ্ত আমলা বিক্রম সরকার। আর আমার সঙ্গে আরো এক অতিথি রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক, থাকবেন আমার সঙ্গে তথাগত রায়, বিজেপি নেতা থাকবেন, অবসরপ্রাপ্ত আইপিএস নজরুল ইসলাম। কিন্তু তার আগে ঠিক কি হলো, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি সিদ্ধান্ত নেওয়া হলো, শেষ বেলায় টান টান নাটক এখন। আলাপন বন্দ্যোপাধ্যায় কোন পথে, নবান্ন নাকি দিল্লি? এর কোনো পথেই হাঁটলেন না রাজ্যের মুখ্য সচিব, তিনি অবসর নিলেন। As his normal date of retirement is 31st May 2021. Hence, his services are no longer available to join the central government tomorrow. He retired, but I didn't allow him to leave Nabanno. Mr. Dwivedi, the Home Secretary, became the Chief Secretary. Mr. Gopalika became the Home Secretary. And Alapon Bandyopadhyay, he has the boldness, he has the honesty, and I allowed him to be Chief Advisor of Chief Minister. দিনভর টান টান উত্তেজনা, চিঠি পাল্টা চিঠির পর মুখ্যমন্ত্রীর ঘোষণা। মুখ্য সচিব সংঘাতে দিনভর প্রশাসনিক টানাপোড়েন চলল নর্থ ব্লক থেকে নবান্ন। প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় চিঠিতে মমতা সাফ জানান, পশ্চিমবঙ্গ সরকার মুখ্য সচিবকে অব্যাহতির ছাড়পত্র দেবেন না। সোমবার দিল্লি থেকেও পাল্টা চিঠি আসে নবান্নে। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা চিঠি আসে, জাস্ট 5টা বাজার কিছুক্ষণ আগে, ক্লজ 1 of IAS Cadre Rules 1954, disagreement between the central and state, তাহলে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে ইমিডিয়েট এফেক্টে জয়েন করতে হবে। এই চিঠিটার মধ্যে কোথাও কিন্তু লেখা নেই হোয়াট ওয়াজ দ্য রিজন। এরপরে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিয়েছেন, দিল্লি যাবার আর প্রশ্নই নেই। কিন্তু নর্থ ব্লক সূত্রের খবর, আরো একটি চিঠি কেন্দ্রের কর্মীবর্গ দপ্তরের পক্ষ থেকে পাঠানো হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে। अब सबसे ज्यादा चीफ सेक्रेटरी जो बड़ा ब्यूरोक्रेट होता है उसको आप जस्ट बुला के लेते हैं। इट नेवर हैपेंस विद इन दिस 74 years। प्रतिशोध मूलक आचरण, आर दे आर द बॉन्डेड लेबर। প্রশ্ন উঠছে, অবসরে কি বিতর্ক মিটল, নাকি টানাপোড়েন নতুন মোড় নেবে? ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আরো একবার দেখুন, অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব হিসেবে। তিনি আগামীকাল থেকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা। আলাপন বন্দ্যোপাধ্যায় 3 মাসের এক্সটেনশন নিলেন না। তাহলে মুখ্য সচিব কে? মুখ্য সচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী, এইচকে দ্বিবেদী, তিনি মুখ্য সচিব, এবং স্বরাষ্ট্র সচিব হলেন বিপি গোপালিকা। স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা। আসলে আমরা আলোচনায় আসি, আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত আমলা বিক্রম বাবু। আমি আপনার কাছে আসবো, যে টানাপোড়েন দিল্লি না নবান্ন, শেষ পর্যন্ত তাতে ইতি পড়লো আমরা দেখলাম, কিন্তু এতে কি আইনগত কোনো জটিলতা থাকলো? কারণ যখন এই ঘোষণা মুখ্যমন্ত্রী করছেন তার ঠিক একটু আগেই শোকজ লেটার পেয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এতে কি আদৌ কোনো আইনি জটিলতা তৈরি হতে পারে? আমাকে জিজ্ঞেস করছে? হ্যাঁ হ্যাঁ, বিক্রম বাবু আপনাকে। আইনি জটিলতা আমি কিছু দেখছি না, তবে যদি পাঠিয়ে থাকে তাহলে কেস টেস হতে পারে, এবং কেস হলে কিসে কেস হবে সেটা কোর্টের আওতায় চলে যাবে। সে ক্যাটে হতে পারে, হাইকোর্টে হতে পারে, কিন্তু অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, দিস ইজ a
ও আজকে রিটায়ার করেছে, রিটায়ারমেন্ট অ্যাপয়েন্টেড ডেতে রিটায়ার করে গেছে, 60 বছর বয়স হয়েছে, রিটায়ার করে গেছে। তো এরপরে আর কোনো ইয়ে থাকার কথা নয়। পোস্ট আর রিটায়ারমেন্ট যে বেনিফিটসের অ্যাপয়েন্টমেন্ট ক্ষেত্রে উনি পরে পেয়েছেন, হি হ্যাজ গট ইট নট অ্যাজ অ্যান পোস্ট বেনিফিট থেকে কিভাবে বঞ্চিত হবেন? উনি পেনশন পাবেন। আর এখন তো পেনশনের দরকার, যেহেতু ওকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাতে 2.5 লাখ টাকা মায়না, উনি পেনশনটা ড্র করতে পারবেন না এখন। যতদিন ওই 2.5 লাখ টাকা পাবেন ততদিন পেনশন ড্র করতে পারবেন না। আচ্ছা, আর বিক্রমবাবু, যখন উনি হ্যাঁ। ওখান থেকে রিটায়ার করে যাবেন বা পরে যদি কখনো হয় রিটায়ার পরে, রিটায়ারমেন্টের পরে অন্য চাকরি যদি না করেন তাহলে তার পেনশনের যে বেনিফিট সেটা পাবেন উনি। বেশ, আমি শুভমাদার কাছে জানতে চাই, শুভমাদা আপনার কি মনে হচ্ছে এটাতে রাজনৈতিক টানাপোড়েনও ইতি পড়লো নাকি জল আরো দূর গড়াতে পারে? দেখুন, রাজনীতির ক্ষেত্রে বা এই ধরনের প্রশাসনিক সংঘাতের ক্ষেত্রে যেখানে যার পেছনে রাজনীতি আছে বলে মনে করা হয়, সেখানে প্রত্যেকটি জিনিস এক একটি উদাহরণ হিসেবে সামনে আসে। বিভিন্ন সময় তার প্রেক্ষিতে বিভিন্ন রকম অনুসিদ্ধান্ত আমরা দেখতে পাই। আজকের দিনে যে পরিস্থিতিটা হলো তাতে আজকের এই যে অবসর গ্রহণ, আমার ধারণা এটা অবশ্যই এই যে সংঘাত তাতে কিছুটা ইতি পড়ার জায়গা তৈরি হলো। কিন্তু আপনি যে প্রশ্নটা তুলেছেন সেটা কিন্তু খুব যুক্তিযুক্ত, যে কেন্দ্রীয় সরকারের একটি শোকজ নোটিশ এসেছে এবং পরবর্তীকালে এর ইমপ্লিকেশনস কি কি হতে পারে সেটা কিন্তু সত্যিকারের আমাদের পরিষ্কার জানা নেই। যারা আইন বিশেষজ্ঞ বা প্রশাসনিক ব্যাপারে বিশেষজ্ঞ তারা বলতে পারবে। যদিও মূল কথাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই ধরনের কেন্দ্র রাজ্য সংঘাত একটা বড় রাজনৈতিক প্রেক্ষিত তৈরি করতে চলেছে, যেখানে আমাদের এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তার মধ্যে রাজ্য কতটা জায়গা পাবে এবং আরো বেশি পাবে কিনা। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই। যেমন ধরুন, প্রধানমন্ত্রীর পিএসএ বা প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার থাকেন বা এই ধরনের মুখ্য উপদেষ্টা থাকেন, তার সেই পদগুলো সম্পর্কে আমাদের জানা আছে। এবার আজকে রাজ্যের ক্ষেত্রে যে মুখ্য উপদেষ্টা পদটি তৈরি হলো এই মুহূর্তে, সেটা তো আমাদের দেশের সংবিধান সম্মত পদ নয়, কিন্তু রাজ্যের ক্ষেত্রে এই ঘটনাটি শুরু হলো। এবার এই জায়গাগুলো এর আগেও তো আমরা দেখেছি মুখ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ। ঠিক এরকম হতেই পারে। আমি বলছি সেই জায়গাটাতেই, অর্থাৎ রাজ্য নিজের মতন করে আরো কিছু পজিশন সৃষ্টি করছে, তাদের কাজের সুবিধে, এতে দোষও কিছু নেই। আবার এগুলোর সাংবিধানিক কাঠামোর মধ্যে এগুলো কতটা জায়গা পাবে এই প্রশ্ন উঠবে। অর্থাৎ এই দ্বন্দ্বের মাধ্যমে নতুন করে আমাদের কেন্দ্র রাজ্য সম্পর্ক যে সংজ্ঞায়িত হতেই পারে আগামী দিনে, এই সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। মানে দ্বন্দ্ব একেবারে মিটে গেল এরকমটা একদমই বলা যায় না। তবে আইনি যে প্রশ্নটা, শুভমাদা আসবো, আইনি যে প্রশ্নটা এসেছে, আমি শীর্ষেন্দু আমার সঙ্গে আইনজীবী রয়েছেন। ধরুন শোকজ লেটার ঠিক 5টার একটু আগে পেলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, কারণ আজ তার কেন্দ্রের ডিউটিতে যোগ দেওয়ার কথা ছিল, তিনি যাননি। কিন্তু যখন তিনি অবসর নিয়ে নিলেন তার কি আর কোনো ভ্যালিডিটি থাকে? না, ভ্যালিডিটি থাকে না। গত কয়েকদিন ধরে কেন্দ্র রাজ্যের মধ্যে যে টানাপোড়েনের সাক্ষী হচ্ছি আমরা, কে ঠিক আর কে ভুল সে প্রশ্ন আলাদা, কিন্তু এই ধরনের সংঘাত আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে বাঞ্ছনীয় না। কেন, প্রথম ভাবতে হবে যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ক্যাডার রুলসে হয় একে যে বিধি অনুসারে একজন অফিসার রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সম্মতিতে কেন্দ্রে নিযুক্ত হতে পারে, কিন্তু কেন্দ্র রাজ্যের মতের ফারাক হলে কেন্দ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু এটা ভাবতে হবে, কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্র নিলেও এক্ষেত্রে আলাপন বাবুর কাজের মেয়াদ কিন্তু 3 মাস বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে যে আবেদন করেছিল রাজ্য, কেন্দ্রীয় সরকারের অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেট মুখ্য সচিব পদে কাজ করার জন্য তাদের সম্মতি দিয়ে দিয়েছিল। কিন্তু এখন ওনাকে কেন্দ্রে নিয়োগের ব্যাপারে রাজ্য সরকারের আলোচনা করা হয়নি। এবং সেখানেই তো যাবতীয় প্রশ্ন, যাবতীয় জট। কিন্তু শীর্ষেন্দু বাবু, আমার প্রশ্ন, এরপর কি আর কোনো আইনি জটে পড়তে পারেন আলাপন বন্দ্যোপাধ্যায়? যেমন বিক্রম বাবু বলছেন যে পেনশনের ক্ষেত্রে কিছু করার নেই, উনি আর একটা চাকরি করবেন, সেটা যখন শেষ হবে উনি পেনশনটা নিতে পারবেন, তার আগে নিতে পারবেন না। এটাই নিয়ম, এর বাইরে আর কোনো জটিলতা? পেনশন গ্র্যাচুইটি এগুলো তো পাবেন, এটা তো আপনার যদি আটকে দেন তাহলে তো মামলা করেও পাবেন, সেটা কথা না। এর বাইরের যে জটিলতা সেটা তো উনি তো এখন তো রিটায়ার করে নিয়েছেন। আর এটা মুখ্য উপদেষ্টা, এটা সাংবিধানিক পদ নয়। কারণ এটা দেখবেন পাঞ্জাবে একবার চেষ্টা হয়েছিল প্রশান্ত কিশোরকে মুখ্য উপদেষ্টা করবার, তেলেঙ্গানায় আছে, তেলেঙ্গানা রাজ্যে। কিন্তু আরেকটা মুখ্য উপদেষ্টা সেটা প্রধানমন্ত্রীর থাকে, কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টাটা সাংবিধানিক পদ নয়। সেই হিসেবে
উনি রিটার্ন করে নিয়েছেন আজকে 31শে মে, এতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বেশ, আমি তৃণমূল নেতা পার্থ ভৌমিক আমার সঙ্গে রয়েছেন। পার্থবাবু, কোথাও দিনের শেষে নৈতিক জয় এরকম কি মনে হচ্ছে আপনাদের? না, মানে দেখুন, এখানে জয় পরাজয়ের ব্যাপার নয়। আমি প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি যে ভারতীয় জনতা পার্টি এবং তার সরকার, তারা মূলত বাংলার মানুষ তথা বাঙালির মৃতদেহ দেখতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন যে পার্টিকুলারলি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে যে কোভিড পরিবেশ পরিস্থিতিতে আমার আলাপন বাবুর মেয়াদ বৃদ্ধিটা 3 মাসের জন্য দরকার, যাতে বাংলার মানুষকে আমি সার্ভিসটা দিতে পারি, আমি মানে কোভিড পরিবেশ মোকাবিলা করবার জন্য। এবং তাতে সম্মতি দেওয়ার পরেও সেটা প্রত্যাহার করে নিয়ে আলাপন বাবুকে কেন্দ্রীয় সরকারের ওখানে যোগদান করতে বলাটা মানে কোভিড পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্র যাতে দুর্বল হয়, বাংলার মানুষ যাতে সঠিক পরিষেবা না পায়, তার জন্য একটা উদ্দেশ্য প্রণোদিত মনোভাব কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত হয়েছে। এবং আমি এই জন্য বারবার এই কথাটা বলছি যে দেখুন, এই লড়াইটা শেষ হবার নয়, কারণ ওদের বিদ্বেষ বাংলার বিরুদ্ধে, বাঙালিদের বিরুদ্ধে। কারণ ওরা জানে যে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাঙালিদের যে স্যাক্রিফাইস, বাঙালিদের যে আন্দোলন, সে আন্দোলন কোনো গুজরাটি কোনোদিন করেনি, মানে এদের মতো গুজরাটিরা, ভারতীয় জনতা পার্টি, এরা বরাবর ইংরেজের দালালি করেছে। অতএব স্বাভাবিকভাবে সেই যে রাগ, সেই যে বাঙালির যে অহমিকা, তার ঠিক এখান থেকে আপনি পার্থবাবু, আমি আবার আসবো। বাঙালির অহমিকা, মমতা বন্দ্যোপাধ্যায় এই আবেগটাকে বারবার উস্কাচ্ছেন এই আলাপন এই পুরো এপিসোডটায়। তিনি সেদিন প্রেস কনফারেন্সে বলেছেন, তিনি আবার আজ বলেছেন যে বাঙালি বলেই কি এটা করা হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আলাপন বন্দ্যোপাধ্যায় কি ভিকটিম? আসুন দেখি। বাংলা কখনো হারতে জানে না, বাংলা মাথা উঁচু করে চলে। আর তুমি জানতেই না যে তোমার চিঠি আসার আগে সে অলরেডি সুপার অ্যানিমেশন সে রিটায়ার করে নিয়েছে। তার কারণ তার আজকেই লাস্ট ডেট ছিল। ফের অস্ত্র বাংলার আবেগ। প্রধানমন্ত্রীকে পত্রবানে রাজ্যের স্বার্থের কথাই বারবার টানলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট ভাষায় জানালেন, রাজ্যের মানুষের স্বার্থেই কেন্দ্রের বদলি নির্দেশ মানা অসম্ভব। 5 পাতার চিঠির একেবারে শেষে এসে মমতা লিখেছেন, আমি নিশ্চিত একজন অভিজ্ঞ অফিসারকে কেড়ে নিয়ে রাজ্যের জনগণের হয়রানি আপনি আর বাড়াবেন না। 4 দিন আগে আপনার সরকারই এই অফিসারের রাজ্যে থাকা জরুরি বলে মেনেছিল, কিন্তু হঠাৎ আলোচনা না করে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই এই নির্দেশ। জনগণের হয়রানি আর বাড়াবেন না, এতেই স্পষ্ট মুখ্যমন্ত্রী কি বোঝাতে চাইছেন। বলছেন পর্যবেক্ষকরা, রাজ্যের অতিমারি পরিস্থিতির জন্য আগেও দিল্লিকে নিশানা করেছিলেন মমতা। দুলক্ষের ওপর সেন্ট্রাল ফোর্সকে তুলে এনেছে, তারা এক জেলা থেকে আরেক জায়গায় যাচ্ছে, রোগ ছড়াচ্ছে, তাদের কিন্তু অবিদ্বেষ হয়নি। ভোট মেটার পর আলাপন সংঘাত, এক্ষেত্রেও শুরু থেকেই বাঙালি আবেগ। আলাপন বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি বলে তার উপরে এত রাগ কেন? আমি বাঙালি নন বেঙ্গলি করতে চাই না। উই হ্যাভ গট ল্যান্ডসাইড ভিক্টরি, প্লিজ অ্যাকসেপ্ট দ্য ম্যান্ডেট অফ দ্য পিপুল। বাংলাকে বিপদে ফেলতেই কেন্দ্রের বদলি নির্দেশ, সুর চড়াচ্ছে তৃণমূল। এই ইস্যুতেই সরগরম বাংলার রাজনীতি। এই ধরনের কেন্দ্র সরকারের অসহযোগিতা, এটা নজিরবিহীন। কেন্দ্র সবসময় আমি দেখেছি তারা চেষ্টা করেন রাজ্যকে সহযোগিতা করার। রাজ্যকে বিপদে ফেলা, অসুবিধা ফেলা, এর নজির এক বিজেপি সরকারই তৈরি করলো। কোথায় কোথায় এসব বাঙালি অবাঙালি ভোটের আগে করেছেন, এখনো বাঙালি অমুক তমুক এসব করে হবে না। বিধানসভা ভোটের অন্যতম বড় ইস্যু ছিল বাঙালি আবেগ, বাঙালি বহিরাগত দ্বন্দ্ব। ভোটের পর মুখ্য সচিবকে দিল্লিতে তলব নিয়ে ফের একবার তুঙ্গে সেই দ্বন্দ্ব। কেন্দ্র বনাম রাজ্য সংঘাত শুধু নবান্ন বনাম নয়াদিল্লি বা মমতা বনাম মোদী নয়, সেখানেও যেন বাঙালি বহিরাগত দ্বন্দ্ব। আমি আপনাদের কাছে নমস্কার করে বলবো, প্রাইম মিনিস্টার স্যার, যদি আপনার এনি রাগ, আমার উপর কোনো রাগ থাকে, আপনার দুটো পা ধরলে যদি আপনি খুশি হন, আই হ্যাভ নো প্রবলেম। বাংলার জন্য আমি তাও করতে পারি। নিউজ 18 বাংলা।
আমি ঠিক এখান থেকে শুভময়দার কাছে আসি। শুভময়দা, আমরা দেখেছি এই পুরো নির্বাচনটা বাঙালি বনাম বাহারি এই তত্ত্বের উপর দাঁড়িয়ে হলো। সেই বাঙালি আবেগ আরো বারবার আসছে আলাপন এপিসোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। অর্থাৎ কোথাও কি এটার রাজনৈতিক ডিভিডেন্ড আরো বেশি করে পেতে চাইছে রাজ্য শাসক দল? দেখুন, অবশ্যই এখানে একটা রাজনৈতিক ডিফারেন্টের প্রশ্ন আছে, কিন্তু প্রথম বলি যে বাঙালি বনাম বাহারির যে কথাটা বলছেন সেখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে সংখ্যাগুরু ভোটের মধ্যে যদি ভাবেন সেখানে কিন্তু একেবারে পরিসংখ্যান বলছে যে বিজেপির ভোটের অংশ খুব একটা কম নয়, এটা মাথায় রেখেই আলোচনাটা করতে হবে। দ্বিতীয়ত, হ্যাঁ, বাঙালি অস্মিতার একটা প্রশ্ন এখানে উঠবে, কিন্তু বাঙালি অস্মিতা মারাঠি অস্মিতার থেকে একটু অন্যরকম। সেখানে যেমন মানুষজনের মনটা অনেকটা শক্ত, তারা সরাসরি, যেমন ধরুন শিবসেনার সমর্থনে যে ধরনের আন্দোলনগুলো হয়, পশ্চিমবঙ্গে কিন্তু শিক্ষিত বাঙালি বা বুদ্ধিজীবী বাঙালি তারা কিন্তু অতটা মাঠে নামবেন না, হয়তো অতটা জোরে প্রতিবাদ করবেন না, অত বেশি মিছিলে হাঁটবেন না বা হইচই কম করবেন, কিন্তু তারা হয়তো ভাবতে পারেন যে বাঙালি বুদ্ধিজীবীরা কোনোভাবে আক্রান্ত হচ্ছেন, বাঙালিদের ওপর কোনো প্রতিহিংসা পরায়ণ কাজ হচ্ছে কিনা, এই প্রশ্নটা হচ্ছে একদিকের বক্তব্য। অন্যদিকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যারা কেন্দ্রের শাসক দল তারাও কিন্তু এটাকে বলার চেষ্টা করবেন যে বাংলার যে সরকার তারা বিভিন্ন আইনগত বিষয় মানছেন না, ফলে এই দ্বন্দ্বের দুটো দিক আছে, এক্ষুনি কোনো নির্বাচন নেই, ফলে বোঝা যাবে না এই নির্বাচনী ফলাফল কি হতে পারে, কিন্তু ভবিষ্যতে লড়াইটা যে জায়গায় এসে দাঁড়াচ্ছে সেটা একেবারে এইখানে যে বাঙালিদের ওপর কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত তারা কোন রকম একটা দমনমূলক নীতি নিচ্ছে কিনা, আর অন্যদিকে বিজেপি শাসিত সরকারের বক্তব্য থাকবে যে পশ্চিমবঙ্গের যে সরকার তৃণমূল শাসিত তারা আইন কানুন খুব একটা মানছেন না, এই গোছের একটা যে ন্যারেটিভ গুলো ইতিমধ্যে সামনে আসতে শুরু করেছে। আমি আবার বিক্রম বাবুর কাছে আসি। বিক্রম বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আজ খুব নির্দিষ্ট করে বললেন প্রেস কনফারেন্স করার সময় যে এই লড়াইটা শুধুমাত্র আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নয়, এটা গোটা আমলাতন্ত্রের সঙ্গে একটা লড়াই চলছে। এটা কি কোথাও মনে হচ্ছে যে একটা মেসেজ আমলারা যথেষ্ট উৎসাহ নিয়ে কাজ করতে পারবেন এরপর, মানে এটাকে আদৌ প্রভাবিত হবে? আমার নিজের মত হচ্ছে, বাংলায় একটা কথা আছে, রাজা রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এখানে আলাপনের ব্যাপারটা ইস্যুই নয়, এটা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং দুজনের যারা হেড তাদের যে পার্সোনাল ইগো, এটা নিয়ে প্রবলেম থাকতে পারে, থাকার হয়তো কারণও থাকতে পারে, আমি তার মধ্যে যাব না। কিন্তু এই একজন সিভিল সার্ভেন্টকে নিয়ে অন দি ভার্জ অফ হিজ রিটায়ারমেন্ট এই যে এটা হয়েছে, এটা না হলে ভালো হতো। কারণ এটা তো ঘটনা যে সিভিল সার্ভেন্টরা তারা আইন মেনে কতগুলো কাজ করে, স্টেটে যখন থাকে তবে স্টেটের আন্ডারে, চিফ মিনিস্টারের আন্ডারে, চিফ সেক্রেটারি উনি ইচ্ছে করলেও গিয়ে জয়েন করতে পারতেন না যতক্ষণ না রিলিজ হয় বাই দি স্টেট গভর্নমেন্ট, এবং সেই রিলিজ গভর্নমেন্ট করেনি, সুতরাং করা যায় না। আর দ্বিতীয় হচ্ছে, ফাইনাল পয়েন্টে যদি বলা যায় তাহলে বেলা 5টার সময় যে এটা এসেছে, ইট ইজ জাস্ট নট অ্যাপ্লিকেবল। It is legally my position. I'm saying as a lawyer, as an advocate, this is not tenable because he has to retire in the afternoon on the appointed day. That is, আজকে বিকেল বেলায় 12টার পরে সে রিটায়ার করে গেছে এবং সে চার্জ দিয়ে দিয়েছে। সুতরাং এখানে কোনো কিছুই নয়। আর ব্যাপারটা হচ্ছে এটা ইস্যু নয়, ইস্যুটা হয়েছে পলিটিক্যাল, আর সেই পলিটিক্যাল ইস্যুর ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। আমি পলিটিশিয়ান, কিন্তু আমি করব না। আমি অ্যাজ এ সিভিল সার্ভেন্ট বলবো যে এইটা অ্যাভয়েড করলে ভালো হতো। আর বিক্রম বাবু খুব স্পষ্ট, অবসরপ্রাপ্ত আমলা স্পষ্ট করে বলছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র, আসলে তার পিছনের উদ্দেশ্যটা রাজনৈতিক। একই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তিনিও ঠিক একই কথা বলছেন, রেফার করে কলাইকুণ্ডায় পিএমসিএম মিটিং। শুনুন। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে বিতর্ক, তারপরে দিল্লিতে তলব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। कि इतना निर्दय, इतना निर्मम प्राइम मिनिस्टर मैंने नहीं देखा। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দাবি, প্রধানমন্ত্রীর বৈঠক থেকে ওয়াকআউট করেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে এই অভিযোগ উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। পলিটিক্যাল লোকেরা কখনো কখনো ওয়াকআউট করতে পারে ফর পলিটিক্যাল অবভিয়াস রিজন, কিন্তু ব্যুরোক্র্যাটসরা কখনো ওয়াকআউট করে না।
সোমবার সকালে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতেও মুখ্যমন্ত্রী লেখেন, আশা করি এই নির্দেশের সঙ্গে কলাইকুণ্ডায় আমার সঙ্গে আপনার বৈঠকের কোনো সম্পর্ক নেই। যদি সেই কারণে নির্দেশ হয় তবে তা দুঃখজনক এবং দুর্ভাগ্যের। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর ইয়াস বৈঠকে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতি নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। Central Minister, I have no objection. Then MLA, then opposition leader, what they mean? এদিন প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতেও মুখ্যমন্ত্রী দাবি করেন, আপনি বৈঠকের ফরম্যাট বদল করে আপনার দলের স্থানীয় বিধায়ককে বৈঠকে ডাকেন। আমার মতে স্থানীয় বিধায়কের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠকে উপস্থিত থাকার কোনো এখতিয়ার নেই। এখতিয়ার বহির্ভূতভাবে এক বিধায়কের বৈঠকে থাকা মেনে নেওয়া যায় না। আমার রাজ্যের মুখ্য সচিব বারবার আপনার সঙ্গে থাকা সিনিয়র আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন বিষয়টি মিটিয়ে ফেলতে বা ওই বৈঠকের আগে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বৈঠকের আয়োজন করতে বলেন। বারবার বার্তা পাঠিয়েও আমরা কোনো ইতিবাচক উত্তর পাইনি। कि इतना निर्दय, इतना निर्मम प्राइम मिनिस्टर मैंने नहीं देखा। করোনার বিরুদ্ধে এই রাজ্য সরকার লড়াই করতে পারছেন না, ভ্যাকসিন এসে নষ্ট হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ সংখ্যায় পড়ে আছে। অসফলতা এটাকে চাপা দেওয়ার জন্য একটা ফালতু বিষয়কে নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বৈঠক হয়ে গিয়েছে বেশ কয়েকদিন, কিন্তু পারদ এখনো তুঙ্গে। নিউজ 18 বাংলা। ঠিক এই অভিযোগের উত্তর নেব তথাগত রায়, বিজেপি নেতা আমার সঙ্গে রয়েছেন। তথাগত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন এত নির্মম নির্দয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কখনো দেখেননি। আমার তো একটু হেঁচকি লাগছে কথা শুনে, কারণ যিনি বলছেন তার রাজত্বে নির্মম ভাবে, নির্দয় ভাবে, পৈশাচিক ভাবে বিজেপি কর্মীরা খুন হচ্ছে, তাদের অন্য কোনো দোষ নেই, তারা অন্য কারুর কাছে কোনো অপরাধ করেনি, শুধু বিজেপি করেছিল। সেই বিজেপি কর্মীরা যখন নির্বাচন হয়ে গেছে এবং তাতে বিজেপি হেরে গেছে, মুখ্যমন্ত্রীর চেলারা সেখানে এসে তাদের পেটাচ্ছে, তাদের পরিবারকে পেটাচ্ছে, নারী শিশু কারুকে বাদ দেয়। এরপরে কি এই মহিলার সাজে নির্মম নির্দয় সমস্ত কথা ব্যবহার করা, নাকি উনি চাপা দেওয়ার জন্য এইসব কথা ব্যবহার করছেন, নিজের দোষ চাপা দেওয়ার জন্য ব্যবহার করছেন? তথাগত বাবু, উনি যে পয়েন্টে বলছেন যে এই মুহূর্তে কোভিডে আক্রান্ত মানুষ, এই মুহূর্তে ইয়াস বিধ্বস্ত রাজ্য, তাদের জন্য কাজ করা, তাদের সেবার কাজে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কাজে লাগানো ইচ্ছা ছিল রাজ্যের, যেটা নষ্ট করতে চাইলো ফেডারেল স্ট্রাকচারকেও ধ্বংস। তথাগত বাবু প্লিজ সঙ্গে থাকুন। ফেডারেল স্ট্রাকচার ধ্বংস করতে চাইছে কেন্দ্রীয় সরকার, চাইছেন মোদী, চাইছেন অমিত শাহ, সরাসরি অভিযোগ করছেন মমতা। দেখুন। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, দেশের সংবিধানের অন্যতম মূল সুরকে ছিন্ন করেই মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হয়েছে। নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে আরো একবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, অল ইন্ডিয়া সার্ভিস এবং তাদের রুলের আইনি পরিকাঠামোর অন্যতম ভিত্তি যুক্তরাষ্ট্রীয় কাঠামো। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করা এবং আরো যুক্তিসিদ্ধ করাই অল ইন্ডিয়া সার্ভিসেসের লক্ষ্য। একতরফা এবং আলোচনা না করে নেওয়া নির্দেশে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মারাত্মকভাবে বিপন্ন এবং ভীষণভাবে উপেক্ষিত। কেন্দ্রের সিদ্ধান্তকে অসাংবিধানিক, আইন বিরুদ্ধ বলেই থামেননি মুখ্যমন্ত্রী। সারা দেশের প্রশাসনিক কাঠামো এবং আমলাদের মনোবলে এটা আঘাত বলেও তোপ দেখেছেন। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, কোন রাজ্যের মুখ্য সচিবকে এভাবে ছাড়তে হলে নিচু তলার আমলারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীদের নির্দেশ কিভাবে নেবেন বা পালন করবেন। আশা করব প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সৌহার্দ্য নষ্ট করতে চাইবেন না। আশা করব বিভিন্ন রাজ্যে যে আমলারা কাজ করছেন তাদের মনোবল ভেঙে যায় এমন সিদ্ধান্ত নেবেন না। I will appeal all the state government, all the opposition state government, and all the senior leaders of this country, and all the NGOs, all the intellectuals, all the political persons, all the IS and IPS, please be together and fight the battle. It is not only the battle of Alapan Bandyopadhyay. This battle is for all the bureaucracy. মোদী সরকারের বিরুদ্ধে গত 7 বছরে বারবার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে নস্যাৎ করার অভিযোগ তুলেছেন মমতা।
নোটবন্দি থেকে লকডাউন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একাধিকবার বিরোধীদের একজোট করার চেষ্টা করেছেন। মুখ্য সচিব ইস্যুতে আরও একবার সেই পথেই মমতা। ইতিমধ্যে মমতাকে সমর্থন করেছে কংগ্রেস। পর্যবেক্ষকদের একাংশের মতে 21শে বাংলার জয়ের পরই মমতা বুঝিয়ে দেন 24শে তাঁর টার্গেট দিল্লি। আলাপন পর্বে কি সেই যুদ্ধেরই পূর্বাভাস? এ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা। Mr. Prime Minister, Mr. Busy Prime Minister, Mr. Monkey Bath Prime Minister, what you want to finish me? Can you do it? Never and ever. নিউজ 18 বাংলা। সরাসরি তথাগত বাবুর কাছে। তথাগত বাবু, আপনি শুনলেন? হ্যাঁ, আমি তো শুনলাম। আমার এই জন্যই আমি মমতা ব্যানার্জিকে সিপিএম এর মেধাবী ছাত্রী বলি। এটা তো গত 2011 সাল থেকে শুনছি না, এটা তো আমরা 1977 সাল থেকে শুনছি। কেন্দ্র 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 কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের অত্যাচার, কেন্দ্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে হাত। এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা আমাদের সংবিধানের কোথায় লেখা আছে? এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা একটা মুখের বুলি বানিয়ে সেটাকে নিজের সুবিধে মতো গড়ে পিটে নেওয়া, এই জিনিসটা সিপিএম আরম্ভ করেছিল এবং মমতা ব্যানার্জি সেটা অন্ধের মতো ফলো করে গেছেন। কারণ মমতা ব্যানার্জি ছক হচ্ছে যেভাবে সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল সেইভাবে মমতা এত বছর ক্ষমতায় থাকবে। তবে একটুখানি আগে যেটা বলা হলো যে ওর নিশানা হচ্ছে কেন্দ্র, উনি প্রধানমন্ত্রী হতে চান, সে গুড়ে বালি। সময় দেবে তথাগতটা, প্লিজ সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আইনজীবী আছেন তথাগত রায়, বিজেপি নেতা শীর্ষেন্দু বাবু বলছেন যে এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যাপারটা আসলে মন গড়া। এটা কোথায় লেখা আছে? আমার কথাটা এখনো শেষ হয়নি। আমার কথাটা এখনো শেষ হয়নি। আমার কথাটা শেষ করতে দিতে হবে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে মমতা ব্যানার্জি যেভাবে প্রধানমন্ত্রী হবার দিকে তাক করছে, সে গুড়ে বালি, সে হবে না। দুবার চেষ্টা হয়েছিল, দেবেগৌড়া একবার হয়েছিলেন, একবার ইন্দর কুমার গুজরাল হয়েছিলেন। 1 বছরে একটা মন্ত্রিসভা টেকেনি, অতএব ওসব কিছু হবে না। আর যে এক নাগারে বলে গেলেন অল দি ইন্টেলেকচুয়ালস, অল দি স্টেটস, অল দি সিভিল সার্ভেন্টস, অল দি আইপিএস, অল দি আইএস, কোথা থেকে উনি এত সব অল দি শুনলেন? সবই তো সকপল কল্পিত। ওর নিজের মাথায় যেটা আছে সেটাকে উনি অল দি বলে চালাচ্ছে। আর তারপরে উনি বিদ্রোহের ডাক দিচ্ছেন। শি ইজ কলিং ফর মিউটিনি, যে অন্য সবাই যেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। কেন বিদ্রোহ করে? কেন বিদ্রোহ করবে? উনি প্রধানমন্ত্রীর সাথে অভদ্রতা করেছেন, তারপরে একটা আমলার বদলি নিয়ে একেবারে মানে চায়ের পেয়ালায় তুফান তুলে দিয়েছেন। সেই জন্য সারা ভারত ওর সঙ্গে হাতে হাত মেলাবে। সারা ভারতের কিছু বয়ে যায়নি, কারোর কিছু বয়ে যায়নি, কেউ মুখে নিয়ে মাথা কামায় না। এখান থেকে বর্ডার পরে ঝাড়খণ্ডে যান, ওড়িশায় যান, কেউ মাথা খাওয়ায় না, কেউ ওকে নিয়ে একদম চিন্তিত নয়। বেশ, কিন্তু এই যে উদ্ভূত পরিস্থিতি আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তথাগত বাবু, ঠিক আছে, আমরা যখন জনতার প্রশ্ন নিচ্ছি, সোশ্যাল মিডিয়ায় যখন তারা প্রশ্ন দিচ্ছেন, অধিকাংশের মত এটাই বলছে যে বিজেপি কার্যত পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে, কেন্দ্র কার্যত পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। এর উত্তর আপনি কি দেবেন? পায়ে পা লাগিয়ে ঝগড়া করা তো মমতা ব্যানার্জির মজ্জাগত। প্রতিটি বিষয়ে উনি ঝগড়া করেছেন। কোন বিষয়ে আজ পর্যন্ত এই আমফানের ত্রাণ, তারপরে যে ঝড়টা হয়ে গেল আইসা ত্রাণ, এর আগে আয়লা, প্রতিটি বিষয়ে উনি একটা গঠনমূলক মনোভাব না নিয়ে পায়ে পা নিয়ে ঝগড়া করেছেন, ক্ষুদ্র রাজনীতি করেছেন। আবার উনি বলছেন পায়ে পা নিয়ে। অবসরপ্রাপ্ত আইএএসরাও কিন্তু একই মত কার্যত বলছেন, যা করা হলো আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটা অযৌক্তিক, অশোভন। বিক্রম সরকার আছেন আমাদের সঙ্গে, প্লিজ একটু সঙ্গে থাকুন তথাগত বাবু। আমি বিক্রম বাবুর কাছে আরো একবার এটা একটু ক্লিয়ার করতে চাইবো। আপনি একটু আগেই বলছিলেন এটার উদ্দেশ্য পলিটিক্যাল। আমার তো তাই মনে হয়, এবং তথাগত বাবু যা বলেন সেটাও তো তাই।
এটা পলিটিক্যাল। আমার সঙ্গে তো ওর এই ব্যাপারে কোনো বিভেদ দেখতে পাচ্ছি না আমি। এবং একটাকে ইস্যু তৈরি করার জন্য আলাপনকে করা হয়েছে। আলাপন হ্যাজ রিটায়ার্ড, নাথিং ক্যান বি ডান এগেনস্ট হিম। এখন যেটা হবে, আর যে পোস্টে উনি গেছেন সেটা কাডার পোস্টও নয়, আইএসের পোস্টও নয়, হি হ্যাজ বিকাম চিফ অ্যাডভাইসার, হতেই পারে, তাতে কিছু অসুবিধার কোনো কারণ আমি দেখতে পাই না। তথাগত বাবু, একজন আমলার বদলি একটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, রুটিন ব্যাপার। অল ইন্ডিয়া সার্ভিসের অর্থাৎ আইএএস এবং আইপিএস এর আমলারা নিয়মিতভাবে কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকারে বদলি হন, আবার রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকারে বদলি হন। আজ পর্যন্ত যদি বদলি ধরা যায় তাহলে হয়তো দেখা যাবে 2000 এরকম বদলি হয়েছে, 3000 বদলি হয়েছে। হ্যাঁ, কিন্তু সময়টা নিয়ে প্রশ্ন অবশ্যই আসছে। তথাগত বাবু প্লিজ আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা দর্শকদের দেখাতে চাই সেই গ্রামে আমরা পৌঁছে গিয়েছিলাম যেখান থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় বড় হয়েছেন, স্কুলে গেছেন, বেড়ে উঠেছেন। সেই গ্রামের মানুষ কি বলছেন এই পুরো এপিসোডে, তাদের কি চাহিদা দেখুন। অঞ্জনে এবং আলাপনে দুজনাতে নেচে নেচে ওই বাবুদের তালপুকুরে হাবুদের ডালপুকুরে এই কবিতাটি আমার মাকে শোনাচ্ছিল। এভাবেই আসানসোলের বালিচুরি মনে রেখেছে দুই ভাইকে, মফস্বলের দুই ভাই আলাপন বন্দ্যোপাধ্যায় ও সদ্য প্রয়াত অঞ্জন বন্দ্যোপাধ্যায়। এই গ্রামের বাঁক খাওয়া রাস্তা, ঠাকুর দালান, টুমনির চর দুই ভাইকে বড় হতে দেখেছে। সময়ের সঙ্গে বালিজুড়ি গ্রাম ছেড়ে কলিয়ারির কোয়ার্টার, আরো পরে কলকাতা, কিন্তু বালিজুড়ি রয়ে গিয়েছে বুকের কোণে। এটা হচ্ছে ওদের পুরাতন বাড়ি আলাপন ব্যানার্জি। ও আমাদের গ্রামের একটা গর্ব এবং সততার সাথে কাজ করে, করোনা বা ইয়াস প্রচন্ড দেখাশোনা করছে এবং সৎভাবে। আমরা চাই দাদা রাজ্যের মধ্যেই থাকুক, সুস্থ থাকুক এবং আমাদের গ্রামবাসীকে সাহায্য করুক। সদ্য প্রয়াত ছোট ভাইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে বড় ভাই আলাপনের লেখায় বারবার বালিজুড়ির গল্প, মুক্তকেশী কালী মন্দিরের কথা। কলকাতা থেকে যে মন্দিরে আলাপন ঠিক পৌঁছে যান বছর বছর কালী পুজোয়, রাত জাগেন। গ্রামের গর্ব সেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গত কদিনে কেন্দ্র রাজ্য টানা হেঁচড়া। অত্যন্ত ভালো সৎ আমলা, নির্ভীক আমলা এবং কর্মদক্ষতা এই করোনা আক্রান্ত ব্যাপারটা নিয়ে বা এই ফ্লাডটা নিয়ে পরে সর্বক্ষণ ছুটে বেড়াচ্ছে এবং আমরা মনে করি যে ওকে এই কাজটা করতে দেওয়া উচিত। আমাদের শুনতে তো খুব ভালো লাগে, এটাও তো ঠিক যে আমাদের গ্রামের মানুষ একজন এত বড় পদে আছে, এটা শুনতে ভালো। আমার গ্রামের গর্ব, আমাদেরও গর্ব, সবারই গর্ব। বালিজুড়ির মন প্রাণ জুড়ে একটাই দাবি, ঘরের ছেলে ঘরে থাকুন, রাজ্যের হয়েই কাজ করুন। শান্তি ও শৃঙ্খলার স্বার্থে এই অবস্থায় আলাপনকে এখান থেকে আমরা চাইছি না যে কোথাও যাক, আমরা ভাবছি আলাপন এখানে থাকুক। শেষমেশ আর মুখ্য সচিব হিসেবে থাকা হলো না, তবে আলাপন বন্দ্যোপাধ্যায় রয়ে গেলেন রাজ্যেই মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হয়ে। বালিজুড়ি থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আবার ফিরবো তথাগত বাবুর কাছে। তথাগত বাবু, এই গ্রামের মানুষের মুখে আমরা যা শুনলাম, মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে কার্যত একই কথা বললেন। প্রায় 50% মানুষের ম্যান্ডেট তাদের সঙ্গে, সেই ম্যান্ডেটকে অসম্মান করা হচ্ছে কেন্দ্র যেটা করছে। প্রথম কথা 50% নয়, 48, তার চেয়ে কম। দ্বিতীয় কথা হচ্ছে সব সময় কেন্দ্রের বিরুদ্ধে কিছু বলতে হলে বাংলার অপমান করা হচ্ছে, বাঙালির অপমান করা হচ্ছে, আমার অপমান করা হচ্ছে, আমার আমলাদের অপমান করা হচ্ছে, এরকম একটা ধুয়ো মমতা ব্যানার্জি তুলে দেওয়া একেবারে স্বভাবজাত। অতএব এটা নতুন কিছু নয়, এটা উনি 11 বছর ধরে তুলছেন। সিপিএম আমলে সিপিএম এর বিরুদ্ধে তুলতেন, তার আগে সিপিএম কেন্দ্রের বিরুদ্ধে তুলত, তাদের কাছ থেকে শিখে মমতা ব্যানার্জি। আর ওর গ্রামের মানুষরা যে ওর সঙ্গে ওর ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল হবেন, তারা যে চাইবেন যে তাদের গ্রামের গর্ব এই দুই ভাই, যে দুই ভাই আলাপন এবং অঞ্জন, তার মধ্যে অঞ্জন অসময়ে চলে গেল,
এরা যে একটা খুব ভালো জায়গায় থাকুক, তারা তো স্বাভাবিক। কিন্তু তথাগতবাবু একটা কথা বলুন, আলাপন বন্দ্যোপাধ্যায় একজন বিচ্ছিন্ন আমলা নাকি বুদ্ধিজীবী, শিক্ষিত, রুচিশীল বাঙালির রূপক হয়ে আজকে দাঁড়িয়েছেন, যার বিরুদ্ধে যাচ্ছেন আপনারা? এরকম একটা ইমেজ কি তৈরি হচ্ছে বাংলার জনমানুষে? শুনুন, যত আইএএস অফিসার আছে, শুনুন শুনুন শুনুন, আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেউ অসৎ বলেনি, কেউ অদক্ষ বলেনি। তা কি বলেছে কেউ? তা বলেনি। কেউ বলেনি যে আলাপন বন্দ্যোপাধ্যায় টাকা চুরি করেছেন বা আলাপন বন্দ্যোপাধ্যায় কাজী ফাঁকি দিয়েছেন। কিন্তু তিনি একজন আমলা, আমলারা আসে আর যায়। আমি তো আমলা ছিলাম এক সময়, আমি দেখেছি লোকে আসে আর যায়, তাদের রিটায়ারমেন্টের সময় হয়, তারা রিটায়ার করে চলে যায়, তারপরে তার জায়গায় অন্য আমলা আসে এবং আগের থেকে এটা পরিকল্পনা করা থাকে যে অমুক আমলা রিটায়ার করলে পরে তার জায়গায় অমুক আমলা বসবেন এবং তিনি আগের মতন করেই কাজ করেন। আগের থেকে মানে কত আগে? রিটায়ারমেন্টের দুদিন আগে? দক্ষতা বা সততার কোনো এক্সটেনশনের গ্রান্ট হয়ে যাওয়ার পর রিটায়ার করবেন, সেটা যেদিন যোগ দিয়েছেন, যেদিন উনি চাকরিতে যোগ দিয়েছেন, যেদিন উনি চাকরিতে যোগ দিয়েছেন সেদিন থেকে জানা ছিল উনি কবে রিটায়ার করবেন। জানা ছিল না? 100 বার জানা ছিল তো, কিন্তু সেটার দুদিন আগে সিদ্ধান্ত হলো, তাও তার দুদিন আগে বলা হলো যে উনি রাজ্য পরিকল্পনা করা হয়নি। তাহলে কেন পরিকল্পনা করা হয়নি? আমলা আসে, আমলা যায়, আমলা রিটায়ার করে, তার জায়গায় নতুন আমলা বসে। আগে কেন পরিকল্পনা করা হয়নি? আজকে আপনার এই প্রশ্নের উত্তর আমি তৃণমূলের নেতা এখানে আছেন, বিধায়ক এখানে আছেন, প্রাতভৌমিক পার্থদা, এটাকে অযথা বাঙালি আনার সঙ্গে জোড়া হচ্ছে বলছেন তথাগত রায়। তথাগতদের কথা শুনে আমার মনে হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আগে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছেন যে যেন এটা একটা কোনো কলোনির একটা ক্লাব, অর্থাৎ ক্লাবের কেউ একজন কথা শোনেনি সেক্রেটারি তার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদটা এখন একটা কলোনির ক্লাবে পরিণত করে দিয়েছেন, এমন হিটলারি মানসিকতা। এবং প্রথম থেকে যখন ইয়াস নিয়ে মিটিং ছিল মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী, সেখানে উনি একজন লোকালি একজন অশিক্ষিত বিধায়ককে ওই মিটিংয়ে ইনক্লুড করে নিলেন। পরবর্তীকালে বলছেন উনি দলনেতা, বিরোধী দলনেতা তাই এনেছে। কোথায়? গুজরাটে তো বিরোধী দলনেতাকে ডাকেননি, উড়িষ্যায় তো বিরোধী দলনেতাকে ডাকেননি, তাহলে বাংলার মুখে ডাকলেন কেন? কোনো জায়গায় কোনো যুক্তি নেই। এই যে পার্থদা, তথাগতদা যা বলছেন এটা বিউরোক্রেটিক ডিসিশন, এটার সঙ্গে রাজনীতি জোর করে মেশানো হচ্ছে, বাঙালি আনা, বাঙালি আবেগ জোর করে মেশানো হচ্ছে। না না, আমি তো প্রত্যেকটা এই কারণেই বলছি, যা কিছু অন্যায্য অনৈতিক হচ্ছে সব বাংলার ক্ষেত্রে, এইটার জন্যই তো বাঙালিদের প্রতি অমর্যাদা হচ্ছে, এই কথাটা বারবার বলতে চাইছি। আমার বক্তব্য হচ্ছে, আপনারা দেখেছেন প্রত্যেকটা ব্যাপার আসলে হারের এই যে জ্বালা, প্রধানমন্ত্রী 20টা মিটিং করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী 30টা মিটিং করেছেন, সভাপতি 41টা মিটিং করেছেন, কয়েকশো কোটি টাকা খরচা করেছেন, করার পরে তথাগততা হেলান দিয়ে বাড়িতে বসে রয়েছে। বিজেপি নেতাদের মুখ দেখা যাচ্ছে না। এখন করোনা পরিবেশ পরিস্থিতিতে মানুষের পাশে আর সাহায্য করতে এরা কেউ রাস্তায় নেই। টিভির পর্দায় যেরকম বিধানসভার আগে ছিলেন, এখনো টিভির পর্দায় আছেন। ওই যে একটা কথা ছিল না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা বাচ্চি করে, এই বিজেপির নেতারা টিভির পর্দায় ভালো, রাস্তায় ময়দানে কিংবা কোনো চরিত্র বিশ্লেষণে কিংবা কোনো নৈতিক কাজ করার ক্ষেত্রে আপনি বিজেপি নেতাদের খুঁজে পাবেন না। 2,27,00,000 মানুষ বা 37% মানুষ প্রায়, তাদের ভোট তো গেছে বিজেপির সঙ্গে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আরে সমস্ত সরকারের একটা অ্যান্টি ইনকামবেন্সি ভোট থাকে, সেই ভোটটার একটা পোর্শন বিজেপির দিকে গেছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। আবার পরের যে 2026-এ এই ভোটটা বামফ্রন্টের দিকে চলে যাবে না, আমি এখন কি করে বলবো, তাই না? এবং মুখ্যমন্ত্রী ক্লিয়ারলি পলিটিক্যাল ভেন্ডেট্টা বারবার এই শব্দ দুটো ব্যবহার করছেন। প্রথমে হচ্ছে যে না, এর মধ্যে ভেন্ডেটা কোথায় আছে? আমলার বদলি কি মুখ্যমন্ত্রী এর আগে দেখেননি? কিন্তু মুখ্যমন্ত্রীর এই একটা কোনোভাবে বাঙালিয়ানায় সুরসুরি দেয়া, যেটা উনি নির্বাচনের আগে খুব দক্ষতার সাথে প্রয়োগ করেছেন, বাঙালিয়ানায় সুরসুরি দেয়া, ওকে 4 জন লোক এসে ধাক্কা দিয়ে মেরে ওর পা ভেঙে দিয়েছে, সেই পায়ের দিয়ে তিনি
হুইল চেয়ারে ঘুরে বেরিয়েছেন, অতএব এই মানুষের সহানুভূতিতে সুরসুরি দেয়া, এই জিনিসগুলো উনি খুব দক্ষতার সঙ্গে করেন। এ ব্যাপারে তো কোনো মতদ্বৈত নেই, কারোর সঙ্গে কারো কোনো দ্বিতীয় মত থাকতে পারে না। কিন্তু আমলার বদলি অল ইন্ডিয়া সার্ভিসে কেন্দ্র থেকে রাজ্যে, রাজ্য থেকে কেন্দ্রে একটা রুটিন ব্যাপার। এর সাথে বাঙালিয়ালা মিশিয়ে দেয়া, এর সঙ্গে রাজনীতি মিশিয়ে দেওয়া, এর সঙ্গে নির্বাচনের আগে কি হয়েছিল সেগুলো মিশিয়ে দেওয়া, এর সঙ্গে কত বিজেপির লোকেরা হেলান দিয়ে বসে থাকে আর বাকিরা মাঠে নেমে রাজনীতি করে, এই সমস্ত জিনিস মিশিয়ে দেওয়া, এগুলো হচ্ছে কি ইস্যু কনফিউজ করা ছাড়া আর কিছু নয়। সামান্য একটা ব্যাপার ঘটেছে, একজন আমলাকে রাজ্য থেকে কেন্দ্রে ডেকে পাঠানো হয়েছে, তাই নিয়ে এইরকম আকাশ ভেঙে পড়েনি, কিছু সেরকম কিছুই হয়নি। অতএব এইটা নিয়ে এই যে এই 4 পেয়ালায় তুফান তোলা হলো, মাউন্টেন আউট অফ এ মোল হিল, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ। বেশ, দুজনের দিকে অভিযোগ করছে। প্রার্থনা, খুব সংক্ষেপে কিছু বলতে হবে। আমি 1 সেকেন্ডে বলছি। মূলত কোভিড পরিবেশ পরিস্থিতিতে মমতা ব্যানার্জি যাতে ঠিকমতো কাজ করতে না পারে, তার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে যেরকম দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল, ঠিক একই কারণে কলকাতা আমাদের মেয়র ববি হাকিমকে জেলে ঢুকানো হয়েছিল, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জিকে জেলে ঢুকানো হয়েছিল, যাতে করোনা পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষেপ গ্রহণ করতে না পারেন। অর্থাৎ অভিযোগটা স্পষ্ট, আসলে ডিস্টার্ব করা, আসলে কাজ করতে না দেওয়া, একটার পর একটা ঘটনা সেই রাজনীতিকে সামনে রেখে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ স্পষ্ট তৃণমূলের। এরপর আমরা আসবো আজ হাইকোর্টের রায়তা। হাইকোর্ট বলছে যারা ঘর ছাড়া, যে রাজনৈতিক হিংসার অভিযোগ বিজেপি করছে, ঘরে তাদের ফেরাতে হবে বলছে কোর্ট। দেখাবো ব্রেকের পর, সঙ্গে থাকুন। ভোটের ফল ঘোষণার পরই রাজ্যের নানা প্রান্তে অশান্তি। এ নিয়ে এবার রাজ্য সরকারের কাছ থেকে বিস্তারিত হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। সোমবার একটি জনস্বার্থ মামলার শুনানিতে এই নির্দেশ দেয় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ। সম্প্রতি জনস্বার্থ মামলাটি দায়ের করেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি দাবি জানান, ইন্টালি এলাকায় ভোট পরবর্তী হামলায় ঘরছাড়া বহু বিজেপি সমর্থক, তাদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিক আদালত। এরই প্রেক্ষিতে 3 সদস্যের কমিটি গড়ার নির্দেশ দেয় 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চ। কমিটিতে থাকবেন জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন এবং রাজ্যের লিগ্যাল সার্ভিস অথরিটির প্রতিনিধিরা। ইন্টালির ঘরছাড়াদের ঘরে ফেরাতে কাজ করবে এই কমিটি। প্রথমে ঘরছাড়াদের কাছ থেকে নথি সংগ্রহ করবে। আদালতের নির্দেশ, 4 জুনের মধ্যে ঘরছাড়াদের ঘরে ফেরাতে হবে। 4 জুন এই মামলার ফের শুনানি। সেদিন এই কমিটি রিপোর্ট দেবে আদালতকে। ইন্টালি এলাকায় 3টি থানা, 3 থানার আধিকারিকদের এই কমিটিকে সব ধরনের সাহায্য করার নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল অবশ্য দাবি করেন, মামলাকারী প্রিয়াঙ্কা টিবরেওয়াল শুধুমাত্র আইনজীবী নন, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব। ইন্টালি থেকে বিজেপির হয়ে বিধানসভা ভোটে লড়েছেন। এই জনস্বার্থ মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ঘরছাড়াদের 39 জন ইতিমধ্যেই ঘরে ফিরেছেন, বাকিরা করোনা বিধিনিষেধের কারণে ফিরতে পারছেন না। বৃহত্তর বেঞ্চ যদিও বলে, বর্ণ ধর্ম নির্বিশেষে সকলেরই নিজের বাড়িতে থাকার অধিকার আছে, সেই অধিকার নিশ্চিত করা রাজ্যের দায়িত্ব। আইনজীবীদের একাংশ মনে করছে, ইন্টালির ক্ষেত্রে দেওয়া এই নির্দেশ ফলপ্রসূ হলে গোটা রাজ্যের ক্ষেত্রে তা প্রয়োগ করতে পারে আদালত। আমরা বিভিন্ন জায়গায় পুলিশের সহযোগিতা নেওয়ার চেষ্টা করছি, পুলিশকে ফোন করছি, লোকাল থানার ওসিরা আইসিরা বলছেন যে আপনারা সেন্ট্রাল ফোর্সকে ডাকুন, কোথাও বলছে এরকম চলবে, বিজেপি করতে গেলে মার খেতে হবে। সহযোগিতা দূরের কথা, অপমান করা হচ্ছে। আমরা কাউকে তাড়াইনি, এবং যারা ফিরে আসতে চাইছেন, কলকাতায় সম্পূর্ণ শান্তি বজায় আছে, তারা যে যার ফিরে বাড়িতে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। একদিকে আদালতে যুদ্ধ, আরেকদিকে রাজনৈতিক বাকযুদ্ধ। রাজ্য রাজনীতি গরম। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। শুভময়দার কাছে আসি। শুভময়দা, যে অভিযোগ বিজেপি বারবার করছে, আজকে আদালতের নির্দেশ কার্যত তাতেই মান্যতা দিল। দেখুন, মানে মূল প্রশ্নটা তো এটা তো বিজেপির অভিযোগ নয়, বা তৃণমূলের অভিযোগ নয়, বা সিপিএম এর অভিযোগ নয়। সমাজের যারা শোষিত, তারা যারা শাসক, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। যে কোনো গণতান্ত্রিক প্রেক্ষিত এবং পশ্চিমবঙ্গে যে কোনো নির্বাচনের পর যারা জেতেন, তাদের হাতে যারা হারেন, তাদের কয়েকদিন মার খেতে হয়। তো আজকের কোনো নতুন কথা নয়। বিভিন্ন সময় মানুষ এই জিনিস দেখেছে, এবং যত দিন যাচ্ছে এটা তত বাড়ছে। আজকে যেই জিতুন, তার হাতে ক্ষমতাটা আসতো এবং তিনি অন্যজনকে পেটাতেন। পশ্চিমবঙ্গের রাজনীতি এই একটা জায়গাতে পৌঁছে গেছে। এখন এখান থেকে আমরা বেরোবো কি করে আমাদের জানা নেই।
অবশ্যই যদি এরকম আদালত একটা বক্তব্য রাখেন এবং তার ফলে যারা মার খাচ্ছেন তারা যদি বাঁচেন, এটা দল মত নির্বিশেষে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভীষণ গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে গণতন্ত্রের যে প্রেক্ষিত, সেই জায়গাটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রতিটি নির্বাচনের আগে এবং পরে কিছুদিনের জন্য হারিয়ে যায়। এবং অনুরোধ থাকবে অবশ্যই তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে, যারা বিপুলভাবে জিতেছেন তাদেরই কিন্তু সাধারণ মানুষকে প্রোটেক্ট করার দায়িত্ব পড়ে, সেখানে কোর্ট নয়, সরকার নয়, পাড়ার তৃণমূল নেতাদের। আইনজীবী আছেন শীর্ষেন্দু বাবু। শীর্ষেন্দু বাবু, একটা কোর্টের রায়, পলিটিক্যাল উইল থাক বা না থাক, একটা কোর্টের রায় অন্তত বাধ্য করবে সেই ঘর ছাড়াদের ঘরে ফেরাতে। প্রতিটি সাধারণ মানুষের মহামান্য হাইকোর্টের প্রতি আস্থা যাতে বজায় থাকে, এই অনুসারে কোর্ট আজকে সেই অর্ডারটা দিয়েছে। আইন শৃঙ্খলাটা রাজ্যের উপর নির্ভর, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার। যে কারণেরই হোক না কেন, রাজনৈতিক দল তারা করতে পারে, কিন্তু অত্যাচারিত হলে তাকে ঘরে ফেরার দায়িত্ব সে বর্ণ ধর্ম নির্বিশেষে, এটা কিন্তু রাজ্যের করার কথা। সময় খুব সংক্ষেপ, আমি পার্থদার কাছে আসবো। যতই আপনারা বলুন কোনো হিংসা আমরা দেখতে পাচ্ছি না, আদালতের রায় আপনাদের এবার সেই উদ্যোগটা নিতেই হবে। কোথাও কি একটু হলেও ধাক্কা? না, কোনো ধাক্কা নেই, কারণ আদালত তো পুরো ঘটনাটা জানে না, জানতে চেয়েছে, বলেছে যদি কোনো ঘরছাড়া কেউ থাকে তাদের ঘরে ফেরানো হোক। আমি দায়িত্ব নিয়ে বলছি, না কমিটি গঠন করতেই পারে, কারণ সেটা জানার জন্য। আমি বলছি যখন কমিটি গঠন করে তদন্ত শেষ হবে তখন দেখা যাবে 2-3টে ক্রিমিনাল বাদ দিয়ে বাইরে কেউ নেই। কারণ আমরা চাই না কোনো মানুষ রাজনীতি করলে সে হেরে গেছে বলে বাড়ির বাইরে থাকবে। আমরা সব জায়গাতেই অনুরোধ করেছি, যারা বাড়ির বাইরে আছেন ভয়ে, নিজেদের ভয়, নিজেরা ভয় পেয়ে চলে গেছেন, দয়া করে বাড়ি ফিরে আসুন। তৃণমূল কংগ্রেস মানুষের দ্বারা নির্বাচিত হয়েছে, প্রায় 50% কাছাকাছি ভোট পেয়েছে। আমাদের কাজ হচ্ছে আপনাদের পাহারা দেওয়া। অন্তত বাস্তবে এর প্রতিফলন দেখা যাবে, আমরা এটাই আশা করব। তবে জনতার দরবার আজ এখানে শেষ করতে হবে, হাতে সময় একদম নেই। আপনি নজর রাখুন সোম থেকে শনি রাত 8টায় নিউজ 18 বাংলায়, কারণ জনতার দরবার আপনার দরবার।